Assalamualaikum, ma'am. Hello, Walaikum ma'am. assalam. Assalamualaikum, ma'am. Good Assalamualaikum, evening. ma'am. Walaikum assalam. Assalamualaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? Yes, সবাইকে ma'am. সবাই ও Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। বেটার স্টার্ট। আমরা আমাদের জেনেটিক ডিসঅর্ডারস নিয়ে কথা বলছিলাম ক্লাসিক্যাল জেনেটিক্স এর। লাস্ট ক্লাসে আমরা টাইপস অফ জেনেটিক ডিসঅর্ডার একটা লিস্ট বলেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে সিঙ্গেল জিন মেন্ডেলিয়ান ডিসঅর্ডারস, chromosomal disorder, multifactorial disorder, and somatic mutation. We discussed some portion of the chromosomal disorder. Chromosomal disorder এ কিছু অংশ আমরা বলেছিলাম যে chromosomal disorders are of two types. Numerical disorder হতে পারে অথবা structural disorder হতে পারে. Numerical means it is related with the chromosome number, and structural means it is related with the structural abnormality of the chromosome. নরমাল ক্যারিওটাইপে আমরা বলেছিলাম যে উই ডু হ্যাভ 23 পেয়ার্স অফ ক্রোমোসোম। একজন নর্মাল পার্সনের বেলায় 23 জোড়া ক্রোমোসোম থাকবে, তার মধ্যে 22 পেয়ার্স হচ্ছে অটোসোম, আর 2 পেয়ার্স থাকে তার মধ্যে যে কোনো 1 পেয়ার সেক্স ক্রোমোসোম হিসেবে থাকবে ইন কেস অফ ফিমেল XX and in case of male XY. So normal karyotype of a normal human being is 46XY or XX. এটা হচ্ছে একজন নর্মাল হিউম্যান বিইং এর বেলায় হবে। নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিটা যখন হয় তখন আমরা বলেছিলাম পলিপ্লয়েডি মিনস when it is the multiple of 23, multiple of haploid number. এখানে আমরা বলেছি যেমন এক্সাম্পল ট্রাইপ্লয়েডি অর টেট্রাপ্লয়েডি। ডাইপ্লয়েডি কেন বলিনি, কারণ ডাইপ্লয়েডি হচ্ছে নর্মাল, 46 is the normal number of our chromosome. ট্রাইপ্লয়েডি যখন হবে that means 23 times 3, that means it is 69. So 69 is an abnormal number of the chromosome, it's a numerical abnormality. Tetraploidy, when 23 times 4, that means 92. When the chromosome number is 92, it is known as the tetraploidy. So these two kinds of abnormalities are considered as numerical abnormality. আমাদের normal থাকে diploid number of chromosome, that is 46. যখন triploidy হয় তখন মানে 23 ট্রিপল হয়, টেট্রাপ্লয়েডি মিন্স 23 চার গুণ হতে পারে। এবং ইউজুয়ালি এই ধরনের কন্ডিশনে the fetus or whatever you say embryo doesn't exist actually. এত বড় ক্রোমোজোম নিয়ে কখনো হিউম্যান বিং হয়ে সার্ভাইভ করা পসিবল না, সেটা অটোমেটিক্যালি নেচারই এটাকে অ্যাবর্শন করে ফেলে। নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটির মধ্যে আরেকটা আসছে অ্যানিউপ্লয়েডি। আমরা বলেছিলাম যখন when there is a loss or gain of one of the chromosome. এখানে আমাদের ছিল মাল্টিপল, আগেরটা মাল্টিপল অফ 23 হবে, আর এখানে একটি ক্রোমোজোমের লস অথবা একটি ক্রোমোজোমের গেইন অথবা মোর দেন ওয়ান ক্রোমোজোমের লস অথবা গেইন হতে পারে। সেই হিসেবে আমরা অটোজোমাল একটা দেখিয়েছিলাম এবং সেক্স ক্রোমোজোমাল দিয়ে একটি দেখিয়েছিলাম। যেমন ডাউন সিনড্রোমের বেলায় আমরা বলেছিলাম অটোজোম নাম্বার 21 এ ইনস্টেড অফ 2 ক্রোমোজোম উই আর গেটিং 3, আর দ্যাট মিন্স একটা এক্সট্রা ক্রোমোজোম হচ্ছে, তার মানে এটাকে আমরা বলতে পারি ট্রাইজোমি। একটা 3টা ক্রোমোজোম এখানে অ্যাবনর্মাল নাম্বার হিসেবে অ্যাপিয়ার করছে। এবং ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপে আমরা যখন বলেছিলাম ইফ দ্য ডাউন বেবি ইজ আ মেল বেবি, তাহলে টোটাল নাম্বার যেহেতু 21 এ বেড়ে গিয়েছে, সো 47 টোটাল নাম্বার 27XY। ইফ দ্য ডাউন বেবি ইজ আ ফিমেল বেবি 47XX। সিক্স ক্রোমোজোমের বেলায় আমরা এক্সাম্পল দিয়েছিলাম যেমন টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমের মধ্যে দিস ফিমেল ক্যারিওটাইপের মধ্যে 22 পর্যন্ত নর্মাল আছে, এক্স এর সাথে আরেকটা এক্স থাকার কথা ছিল, বাট আনফরচুনেটলি দ্যাট এক্স ইজ মিসিং হিয়ার, ইট হ্যাজ বিন লস্ট সামওয়্যার, সো দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম টার্নার সিনড্রোম। আর এটাকে আমরা বলছি মোনোজোমি, আগেরটা ছিল ট্রাইজোমি, এটাকে বলছি মোনোজোমি। একটা লস অফ ক্রোমোজোম হয়েছে, একটা এক্স ক্রোমোজোম এখান থেকে লস হয়েছে, সো এটার নর্মাল ক্যারিওটাইপিক নাম্বারটা ছিল 45XO। 45 হচ্ছে 46 হচ্ছে একটা কমে গেছে, there is a loss of number. Numerical abnormality পর we will now describe about the structural abnormality. অনেক ধরনের structural abnormality হতে পারে। মেজর যে স্টাইলগুলো আছে আমরা জাস্ট একটু একটু করে জানবো, এগুলো খুব বেশি এক্সামে যে আসে তা না, কখনো কখনো এমসিকিউতে এই রিলেটেড কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, সেই কারণে এগুলো পড়া। সিলেবাসে আছে বাট ফ্রিকুয়েন্টলি যে রিটেনে আসে তা না। তবে আমাদের ট্রাইজোমি আর মনোজোমি এটা খুব রিটেনে, এটা নর্মাল ক্যারিওটাইপিং এবং ট্রাইজোমির একটা এক্সাম্পল দাও, অথবা ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপিং কিরকম হবে, টার্নার্সের ক্যারিওটাইপিং কি হবে, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির মধ্যে প্রথমে আসবে ডিলিশন। এখানে দেখো একটা ক্রোমোজোম আছে, এটা আমরা এটা ক্রোমোজোম নাম্বার 5, নর্মাল একটা ক্রোমোজোম আছে। এবার কি হচ্ছে, এখানে সাম পার্ট অফ দিস 5 নাম্বার ক্রোমোজোম হ্যাজ বিন লস্ট। একটা ক্রোমোজোমের মধ্যে
এটা হচ্ছে তার সেন্ট্রোমিয়ার থাকে, এবং এটা যদি একটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা যদি একদম মাঝখানে না থেকে একটু দূরে, সেন্টার থেকে একটু দূরে থাকে, তাহলে আমরা সেই ক্রোমোজোমটাকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। ইন কেস অফ অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা ছোট আর্ম থাকবে সেটাকে আমরা পি দিয়ে এক্সপ্রেস করব, স্মল পি। আর যেটা লম্বা আর্ম থাকবে সেটাকে আমরা কিউ দিয়ে এক্সপ্রেস করে থাকি। তাহলে এখানে আমরা দেখছি একটা সাম পোর্শন অফ দিস ক্রোমোজোম হ্যাজ বিন লস্ট, ডিলিটেড ফ্রম হিয়ার। তার মানে পি নাম্বার আর্ম থেকে সাম পোর্শন হ্যাজ বিন ডিলিটেড হিয়ার। তাহলে এটা নর্মাল ক্রোমোজোম ছিল 5, এবার এর মাথা থেকে একটুখানি পি, ছোট আর্মের সাম পোর্শন অফ দি পি আর্ম অফ দি ক্রোমোজোম হ্যাজ বিন ডিলিটেড অর লস্ট হিয়ার। তাহলে আরেকটা আবার এখান থেকে দেখি, এখান থেকে একভাবে লস্ট হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এটা ছিল টার্মিনাল লেভেল থেকে, আর এটা হচ্ছে মাঝখানের একটা পার্ট, সেগমেন্ট ফ্রম দি ইন্টারস্টিশিয়াল এরিয়া। দ্যাট মিনস ঠিক টার্মিনালে না, মাঝখানের কোন একটা পার্ট থেকে, এবং এখানে দুটো ব্রেক লাগছে, এখানে একটা ব্রেক, এখানে একটা ব্রেক। দিস পোর্শন নাও উইল বি লস্ট ফ্রম হিয়ার, অ্যান্ড দি এন্টায়ার সাইজ উইল বি স্মলার ডাউন হিয়ার। তাহলে এই ধরনের একটা ডিলিশনও আমরা দেখতে পারি। তাহলে এই যে এখান থেকে একদম সাইড থেকে অথবা মার্জিনাল লেভেল থেকে অথবা একদম টার্মিনাল পোর্শন থেকে যখন ডিলিশন হয়, উই উইল কল দি টার্মিনাল ডিলিশন। যখন এরকম মাঝামাঝি পোর্শন থেকে সাম পোর্শন অফ হ্যাজ বিন লস ফ্রম দি মিডল অর নিয়ার মিডল এরিয়া, ইট ইজ নোন এজ দি ইন্টারস্টিশিয়াল লস অর ইন্টারস্টিশিয়াল ডিলিশন। তাহলে এটা হারিয়ে গেল মানে এখানে যে জিনগুলো ছিল, এখানে যে জিনগুলো ছিল, দ্যাট হ্যাজ বিন লস্ট। তাহলে এই জিনগুলো তো কিছু না কিছু প্রোটিন সিক্রেশন সিনথেসাইজ করতো। সো অ্যাজ উই আর লুজিং দিস জিনস, উই আর অলসো লুজিং দি প্রোটিনস। ওই প্রোটিনগুলো লস হওয়ার কারণে একটা মিউটেশন হচ্ছে এখানে, সেখানে একটা বেবি তার একটা জেনেটিক ডিসঅর্ডারে ভুগছে। যেমন ধরো এখানে ক্রোমোজোম নাম্বার 5 এর থেকে এই পোর্শনটা ডিলিশন হওয়ার কারণে এক ধরনের ডিসঅর্ডার হয়, সেটার নাম হওয়া থেকে ক্রাইডু চ্যাট সিনড্রোম। আমরা এখানে জাস্ট কয়েকটা নাম বলে দিয়েছি, কতগুলো ডিজিজের নাম যেখানে ডিলিশন টাইপের লস হয় বলে, ডিলিশন হয় বলে, বা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি বাই ডিলিশন অকার্স, দ্যাটস ওয়াই দি ডিজিজ ইজ অ্যাপিয়ারিং হিয়ার। যেমন এখানে বলা হচ্ছে বুক হার্সকাউন সিনড্রোম, এখানে বলা হচ্ছে এক্সকিউজ মি 4P। ম্যাম। ইয়েস ম্যাম সরি ম্যাম, ওয়েটিং এ হচ্ছে মানুষ আছে ম্যাম। আচ্ছা, Yes, ma'am. দাঁড়াও দেখছি। জয়েন করতে পারছে কিনা একটু দেখো তো, ওরা ম্যাম তোমার হচ্ছে ফ্রেন্ডরা জয়েন করতে হচ্ছে? Yes, জি ma'am. ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, আমরা তাহলে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির মধ্যে ফার্স্ট যে অ্যাবনর্মালিটিটা পড়লাম, উই হ্যাভ সেড দ্যাট ডিলিশন ইজ আ লস অফ আ পার্ট অফ আ ক্রোমোজোম। সেই ডিলিশনটা হতে পারে টার্মিনাল লেভেল থেকে, হতে পারে একেবারে মার্জিনাল যে এই এরিয়া পর্যন্ত, অথবা একটা সাম পার্ট ফ্রম দ্য মিডল অফ দিস এরিয়া। সো ইট ইজ দি টার্মিনাল ডিলিশন, ইট ইজ দি ইন্টারস্টিশিয়াল ডিলিশন। ডিলিশনের পরে as the part is deleted from here, as the part is deleted from here, so we are losing the gene from here, and as we are losing from the gene from here, the gene was responsible for synthesizing certain proteins, so we are also lacking that protein. তাহলে জিনটা এই জায়গা থেকে লস হয়ে যায়, তাতে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে। তারপরে আমরা এই জায়গাটায় এই ডিজিজ গুলোর নাম দিয়েছি, এই জন্য এক একটা নামের এক এক ডিজিজ হতে পারে। জাস্ট একটা দুটো নাম এক্সাম্পল মনে রাখলেও চলবে, অথবা না মনে রাখলেও এমন কোনো অসুবিধা নাই। যেমন ধরো এখানে আমরা ক্রাইডু চ্যাট সিনড্রোমের মধ্যে বলেছি 5P। পি মিনস শর্ট আর্ম অফ আ ক্রোমোজোম। 5P, 5 নাম্বার অফ ক্রোমোজোমের শর্ট আর্মের থেকে একটা ডিলিশন হয়েছে, দ্যাট মিনস লস হয়েছে, দ্যাট মিনস মাইনাস সাইন ইজ সিগনিফাইং দ্যাট লস। এটাই হচ্ছে সেটা। নর্মাল 5 নাম্বার ক্রোমোজোম ছিল, এখানে একটা 5 নাম্বার ক্রোমোজোমের পি আর্ম থেকে লস হয়েছে। সো এটাকে আমরা বলবো যেটা ক্রাইডু চ্যাট সিনড্রোমের বেলায় এই ধরনের অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে। আবার ধরো এখানে প্র্যাডার-উইলি সিনড্রোমের বেলায় বলা হচ্ছে 15Q মাইনাস, দ্যাট মিনস এটা 15 নাম্বার ক্রোমোজোমের বেলায় লং আর্ম থেকে সাম পোর্শন হ্যাজ বিন ডিলিটেড, দ্যাটস ওয়াই দিস ইজ হ্যাপেনিং হিয়ার। কাজে পি বললে শর্ট আর্ম, কিউ বললে লং আর্ম, নাম্বারটা ইন্ডিকেটস দ্য নাম্বার অফ দি ক্রোমোজোম। দিস ইজ দি deletion.
নেক্সট রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনটা হচ্ছে এরকম, দুটো নন হোমোলগাস ক্রোমোজোম আছে, লাইক এখানে আমরা বলছি ক্রোমোজোম নাম্বার 4, ক্রোমোজোম নাম্বার 20। এখন যেটা হচ্ছে, some part of the chromosome will be detached here by the breaking of their here. Some part of the chromosome number 20 is now detached from here. তারপর কি হচ্ছে, এই দুটো ডিটাচ হওয়ার পর দিস পোর্শন আর নট লস্ট, রাদার দে উইল বি অ্যাটাচড উইথ দি আদার নন হোমোলগাস ক্রোমোজোম। নন হোমোলগাস মানে হচ্ছে এটা 20 নাম্বার ছিল, এটা 4 নাম্বার ছিল, এখানে 20-এর আরেকটা পেয়ার নাই, এটা একটা অ্যানাদার নাম্বার অফ দি ক্রোমোজোম, সো দ্যাটস why they are non-homologous chromosome. Non-homologous এর মধ্যে this part is broken down, this part is broken down, but the broken part will be attached with the opposite chromosome. এখানে আমরা রেড দিয়ে 20 নাম্বার ক্রোমোজোমকে সিগনিফাই করেছি। This red portion is attached from the main chromosome and now attached with the 4th number chromosome. Here, in case of chromosome number 4, this detached portion will now attach with the chromosome number 20, so that green portion is now attached here. তার মানে কি পুরা এইটুক এখানে যে এই যে পোর্শনটার মধ্যে যে সমস্ত জেনেটিক জিনস গুলো ছিল, দে উইল বি রিঅ্যারেঞ্জ নাও, এখান থেকে এখানে গিয়ে রিঅ্যারেঞ্জ হচ্ছে, তার ফলে একটা অ্যাবনর্মাল ফাংশনাল স্টেট তৈরি হতে পারে। এই ধরনের স্টেটটাকে আমরা বলে থাকি রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। দ্যাট মিনস the detached portion of the two non-homologous chromosome will be attached with the opposite chromosome. As a result, there will be derangement of this genetic material in this chromosome. আচ্ছা, তারপরে আমরা দেখছি আরেকটা ট্রান্সলোকেশন, সেটাকে এর আগে ছিল এটাকে আমরা বলছি রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, এখন আমরা একটা দেখছি রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনটা হচ্ছে এরকম, রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনটা পড়ার আগে আমরা একটু দেখে নিই যে ক্রোমোজোম গুলোকে অ্যাকর্ডিং টু দি পজিশন অফ দেয়ার সেন্ট্রোমিয়ার, একটা ক্রোমোজোমের মধ্যে আমি যদি এরকম সেন্ট্রোমিয়ার যে একটা কনস্ট্রিক্টেড পোর্শন যেটার মাধ্যমে দুটো আর্ম অ্যাটাচ করা থাকে, সেই জায়গাটাকে আমি যদি সেটার লোকেশনটাকে যদি আমি কাউন্ট করে থাকি, তাহলে একটা ক্রোমোজোম বিভিন্ন ভাবে হতে পারে। সেন্ট্রোমিয়ারটা যদি এরকম একদম মার্জিনালি থাকে, সেটাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক। এগুলো কিন্তু পড়ার মধ্যে নাই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। যদি এরকম একটা পজিশনে সেন্ট্রোমিয়ারটা থাকে, ঠিক মিডিলে না, মিডিল থেকে আরেকটু সাইডে, a little bit side from the middle part, এটাকে আমরা বলবো acrocentric chromosome। সাবমেটাসেন্ট্রিক হচ্ছে অলমোস্ট এট দি মিডল পোর্শন যখন সেন্ট্রোমিয়ারটা থাকবে, আর মেটাসেন্ট্রিক মানে মোটামুটি একদম মিডলে যখন সেন্ট্রোমিয়ারটা থাকবে। এই সেন্ট্রোমিয়ারের লোকেশনের উপর ডিপেন্ড করে আমরা ক্রোমোজোম গুলোকে কয়েক ভাগে ভাগ করতে পারি। সাধারণত যে ক্রোমোজোম গুলো অ্যাক্রোসেন্ট্রিক হয়, সেই অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যে এক ধরনের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হতে পারে, যেটাকে বলা হয়ে থাকে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। কি হয় এখানে, এটা ধরো একটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, দিস ইজ দি সেন্ট্রোমিয়ার, এটা শর্ট আর্ম, এটা হচ্ছে লং আর্ম। এটাও আবার আরেকটা ক্রোমোজোম, এটাও শর্ট আর্ম, এটাও লং আর্ম, দুটো ক্রোমোজোম। এখন কি হয়, the break occurs transversely through this centromere, এইভাবে একটা ব্রেক হয়, এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা ব্রেক হয়, এটাও দুটো নন হোমোলগাস ক্রোমোজোম, এখানে একটা ব্রেক হচ্ছে, এখানে একটা ব্রেক হচ্ছে। এবার ব্রেক হওয়ার পরে কি হচ্ছে, এই লং আর্মটা এরকম ভাবে আলাদা হয়ে যাচ্ছে, এই লং আর্মটা এরকম ভাবে আলাদা হয়ে যাচ্ছে। এবার এই ক্রোমোজোমের লং আর্ম, এই ক্রোমোজোমের লং আর্ম, দে উইল বি জয়েন্ট টুগেদার টু ফর্ম দিস ক্রোমোজোম। আর short arm of these both chromosome, a short arm and a short arm, which are separated now, these two small portion will be lost away. তারা আর জয়েন করে যে একটা নতুন ক্রোমোজোম হবে তা হয় না, এতই ছোট থাকে, they will be lost away। তাহলে এই জেনেটিক ম্যাটেরিয়ালটাও লস্ট হলো, এই জেনেটিক ম্যাটেরিয়ালটাও লস্ট হলো, মাঝখান দিয়ে এই জেনেটিক ম্যাটেরিয়াল প্লাস এই জেনেটিক ম্যাটেরিয়াল, they will be attached together to form this abnormal chromosome. This is known as the Robertsonian translocation. তাহলে আমরা বলছি there is a break transversely along the centromere of the two chromosome। এখানে আমরা ব্রেকটাকে দেখাচ্ছি। as a result we are getting long arm and short arm, long arm and short arm. Two long arms of this detached part will be joined together to form this chromosome, and the two short arm will be lost away. এটা হচ্ছে আরেক ধরনের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, দিস ইজ রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। আরেকটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হচ্ছে রিং ক্রোমোজোম। আমরা কিন্তু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি গুলো পড়ছি, আমরা নিউমেরিক্যাল বলে ফেলেছি, এখন আমরা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি গুলোতে যাচ্ছি। রিং ক্রোমোজোম, রিং ক্রোমোজোমের মধ্যে আমরা দেখছি সিঙ্গেল একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোমের মধ্যে দুটো জায়গায় ব্রেক হচ্ছে। টার্মিনাল পোর্শনে there will be two breaks here, one is here, another one is here. The broken down or deleted portion will be lost away, and then this is a sticky end, this is a sticky end. These two will be now
জয়েন টুগেদার জাস্ট লাইক আ রিং। এই মাথাটা এসে এই মাথাটার সাথে এরকম ভাবে ফিউজড হয়ে যাবে। দিস টু ব্রোকেন এন্ডস আর স্টিকি এন্ড, এবং এই দুটো এন্ড এরা ফিউজড হয়ে যাবে। দিস উইল বি ফিউজ টুগেদার টু ফর্ম দিস রিং স্ট্রাকচার। তো অ্যাজ এ রিজাল্ট একটা নর্মাল একটা ইলংগেটেড ক্রোমোসোমাল স্ট্রাকচার, সাম পোর্শন হ্যাজ বিন লস্ট অ্যাওয়ে and the end will be fused together to form a ring। এই যে এরকম একটা রিং স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এটা এক ধরনের অ্যাবনর্মালিটি হতে পারে। আইসোক্রোমোজোম জিনিসটা দেখো, আইসোক্রোমোজোমটা হচ্ছে এরকম যে ধরো এটা একটা হোমোলগাস ক্রোমোজোম ছিল। তোমরা যখন সেল ডিভিশন পড়ো তখন তোমরা দেখো যে অ্যানাফেজ লেভেলে এরকম ক্রোমোজোম গুলো একসাথে সেন্ট্রোমিয়ার এই জায়গাটা আটকানো থাকে এবং পরে তারা দুইটা পোলে সেপারেটেড হয়ে যায়। এখানে আমরা যদি একটা নর্মাল অ্যানাফেজ স্টেজটা দেখে থাকি সেল ডিভিশনের, এই যে এটা হচ্ছে একটা ইকুয়েটরের মধ্যে একটা সেল ডিভিশন হচ্ছে, ক্রোমোজোম গুলো একটা মিড লাইন বরাবর দ্য ক্রোমোজোমস আর প্রেজেন্ট নাও ডিউরিং দি অ্যানাফেজ স্টেজ। তোমরা পড়েছো সেল ডিভিশনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ডিউরিং দি অ্যানাফেজ স্টেজ ইউ নো the division will be occurring here, এখানে একটা ডিভিশন হয় সেন্ট্রোমিয়ার দিয়ে হয়ে, these two chromosome will be separated, these two chromosome will be separated and they will move towards the opposite pole। এবার এটা এই পোলে চলে যাবে, এটা এই পোলে চলে যাবে এবং এটা গিয়ে একটা এন্টায়ার ক্রোমোজোম হবে। এখানে একটা নিউ সেল তৈরি হয়, এখানে একটা নিউ সেল তৈরি হয় উইথ ইকুয়াল নাম্বার অফ দি ক্রোমোজোমস। এটাকে আমরা অ্যানাফেজ স্টেজ বলে থাকি। এটাকে আমরা অ্যানাফেজ স্টেজ বলে থাকি। এখন যেটা হচ্ছে, যখন আইসোক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিটা আসবে তখন কি হয়? তখন হবে কি, এইভাবে এই ব্রেকটা অ্যানাফেজ লেভেলে এরকম একটা ইলংগেটেড ব্রেক হওয়ার কথা ছিল যদি নর্মাল অ্যানাফেজ হতো। ইনস্টেড অফ ইলংগেটেড ব্রেক, দ্য ব্রেক উইল অকার এগেইন ট্রান্সভার্সলি। ট্রান্সভার্স ব্রেকের কারণে দেখা যাচ্ছে দিস টু শর্ট আর্ম উইল বি জয়েন টুগেদার টু ফর্ম দিস, and these two long arms are joined together to form this। As a result, there will be the genetic material will be abnormally arranged here। যেটা হওয়ার কথা ছিল লঙ্গিটিউডিনাল সেপারেশন, এইভাবে এন্ড এইভাবে হয়ে ক্রোমোজোম গুলো অপোজিট পোলে, দে শুড মুভ টু দি অপোজিট পোল। এই ঘটনাটা এখানে না ঘটে, ডিভিশনটা হয় এরকম ভাবে ট্রান্সভার্সলি, এই জায়গাটার মধ্যে ট্রান্সভার্সলি এখানে ডিভিশনটা হচ্ছে। এটা অ্যানাফেজ লেভেলের একটা অ্যাবনর্মালিটি হয়। ডিভিশন ইজ অকারিং ট্রান্সভার্সলি। অ্যাজ এ রেজাল্ট এই ছোট পোর্শনটা দিয়ে একটা ছোট্ট ক্রোমোজোম তৈরি হয় কম্প্রাইজিং অফ টু স্মল আর্ম অর টু পি আর্ম, আর লং ক্রোমোজোম, লং আর্ম গুলো দিয়ে আরেকটা ক্রোমোজোম তৈরি হয় দ্যাট ইজ টু কিউ আর্ম হয়ে এরা দুটো ক্রোমোজোম হিসেবে থাকে যেখানে অ্যাবনর্মালি জেনেটিক ম্যাটেরিয়াল গুলো অ্যারেঞ্জ থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইসোক্রোমোজোম গুলোর এইভাবে একটা অ্যাবনর্মালিটি তৈরি হতে পারে। আচ্ছা, এরপরে ইনভার্সন ইজ অ্যানাদার কাইন্ড অফ অ্যাবনর্মালিটি। সেখানে কি হচ্ছে, এটা ধরো আমরা একটা ক্রোমোজোমের একটা পার্ট, এখানে দেখো আমি জাস্ট লেটার দিয়ে আমরা ডিসক্রাইব করছি, এ বি সি ডি ই এফ জি এইচ লেটার দিয়ে। সাম পোর্শনস অফ দি ক্রোমোজোম উইল বি ডিটাচড ফ্রম হিয়ার। এখানে একটা ব্রেক হলো, এখানে একটা ব্রেক হলো, দেখো এখানে ডি ই এফ এই পোর্শনটাকে আমি ডিটাচ করলাম, এখানে একটা ব্রেক হয়ে, এখানে আমি করলাম না, মানে হতে পারে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, এখানে একটা ব্রেক হলো। এবার তাতে হওয়ার ফলে হলো কি, ডিইএফ এর এই পোর্শনটা ইট উইল বি নট লস্ট অ্যাওয়ে, এটা হারিয়ে যাবে না, বাট এটা এমন ভাবে ইনভার্টেড হয়ে গিয়ে নতুন করে আবার এখানে অ্যাটাচড হবে। এখানে ছিল ডিইএফ, ব্রেকটা হওয়ার পর এটা ইনভার্টেড হয়ে গিয়ে এখানে অ্যাটাচড হচ্ছে। তার মানে ডিটা চলে যাচ্ছে এখানে, ইটা মাঝখানে থাকছে, এফটা যেখানে এখানে জি এর আগে হওয়ার কথা ছিল, এখন দেখো এ বি সি এফ হয়ে গেছে, এ বি সি এফ ই ডি তারপর জি। তার মানে কি, we are not losing the genetic material, rather they will be invertly or they will be abnormally attached with the main chromosome and there will be rearrangement of the genetic material here। তার মানে এখানেও এক ধরনের অ্যাবনর্মালিটি তৈরি হয়। এখানে একটা যেই নর্মালি ন্যাচারালি যে অ্যারেঞ্জমেন্টটা ছিল যে এই জিনের পর এই জিন, এই জিনের পর এই যে, সেই ন্যাচারাল অ্যারেঞ্জমেন্টটা ইন্টারাপ্টেড হচ্ছে এই জায়গাটাতে। তাহলে দিস ইজ নোন অ্যাজ দি ইনভার্সন হিয়ার। আচ্ছা, এখন ইনভার্সনের পরে আমরা এবার চলে যাচ্ছি সিঙ্গেল জিন ডিসঅর্ডার অথবা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তাহলে আমাদের কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি গুলো শেষ হয়ে গেল। আমরা আমাদের জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে আমরা যখন আমরা বলেছিলাম যে ফার্স্টে আমরা ক্রোমোজোমাল ডিসঅর্ডারটা পড়বো, সিঙ্গেল জিন ডিসঅর্ডারের পর আমরা প্রথমেই ক্রোমোজোমাল ডিসঅর্ডারটা পড়েছি, এর মধ্যে আমরা নিউমেরিক্যাল এবং আমরা
স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি পড়ে ফেলেছি, আর বাকি সিঙ্গেল জিনের মেন্ডেলিয়ান ডিসঅর্ডার সেটাকে আমরা এখন পড়বো। আচ্ছা, এখন যেটা হচ্ছে, সিঙ্গেল জিন এবং মেন্ডেলিয়ান ডিসঅর্ডারস গুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করে থাকি। সেটা কি? সেটা হচ্ছে if it is occurring in the can you hear me now? আমাকে কি শোনা যাচ্ছে? Yes, ma'am. Yes, ওকে, ma'am. আচ্ছা, আমরা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি গুলো শেষ করেছি, এই পর্যন্ত কি সবাই শুনেছো? Yes, Yes, ma'am. ma'am. জি Okay. ম্যাম। ঠিক আছে। এখন আমরা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার স্টার্ট করতে যাব। মেন্ডেল আসলে বিলিভ করতেন যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স এর জন্য একটা পার্টিকুলার জিন পেয়ার ইজ রেসপন্সিবল। হ্যাঁ, এখানে তখন ওনার মাল্টিপল জিনের কনসেপ্টটা ওনার ছিল না, যে হ্যাঁ একটা ক্যারেক্টারিস্টিক মাল্টিপল জিন দিয়েও রেগুলেটেড হতে পারে বা এই ধরনের। উনি বিলিভ করতেন একটা ট্রেট বা একটা ক্যারেক্টারিস্টিক সবসময় একটা জিন, একটা পেয়ার অফ জিন দিয়ে রেগুলেটেড হবে, একটা ম্যাটার্নাল জিন একটা প্যাটার্নাল জিন, এভাবে এটা রেগুলেটেড হবে। সে কারণে মেন্ডেলিয়ান ব্যাপারগুলোর সাথে আমরা সবসময় সিঙ্গল জিন অর মেন্ডেলিয়ান এভাবে বলে থাকি। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মিনস সিঙ্গল জিন ইনহেরিটেন্স। সুতরাং যে the disorders that are caused by single gene mutation, we will name them single gene disorder or Mendelian disorders. যখন সেই ডিসঅর্ডার মিউটেটেড জিনটা অটোজোমের মধ্যে থাকবে, 1 থেকে 22 নম্বর ক্রোমোজোম, 1 to 22 নম্বর ক্রোমোজোমের মধ্যে যখন এটা প্রেজেন্ট থাকবে, দ্যাট মিউটেটেড জিন, we will call this autosomal disease disorders. আর when it is present in the sex chromosome, we will call it sex chromosomal disorders. Autosomal disorder এর মধ্যে some are dominant disorders, some are recessive disorders. Sex chromosomal disorder এর মধ্যে, if it is present in the X chromosome, then it may be classified as dominant and recessive, or sometimes it may be present at the Y-linked disorders. আমরা জাস্ট কিছু কিছু কনসেপ্ট আজকে নিব যে এটা কেন, এগুলোর ক্যারেক্টারিস্টিক গুলো কিরকম হয়ে থাকে। আচ্ছা, এখানে দেখি আমরা মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের মধ্যে আমরা যদি অটোজোমাল ডিসঅর্ডার নিয়ে একটু কথাবার্তা বলি বা এটা অটোজোমাল ইনহেরিটেন্স নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এরকম, দ্য ট্রেট অফ দ্য ডিসঅর্ডার ক্যান ম্যানিফেস্ট ইন হেটেরোজাইগোস। এখানে ট্রেট অর ডিসঅর্ডার বলা হচ্ছে, এটা একটা ক্যারেক্টারিস্টিক্সও হতে পারে, অথবা যদি এটা মিউটেশন হয়ে গিয়ে অ্যাবনর্মালিটি হয় তাহলে এটাকে আমরা ডিসঅর্ডার বলবো, সেটাও হতে পারে। তাহলে এই যে অটোজোমাল ডিসঅর্ডারস গুলো বা অটোজোমাল ইনহেরিটেন্সের কাজ হচ্ছে এটা হেটেরোজাইগাস স্টেটে করতে পারবে, প্রেজেন্ট করতে পারবে। কারণ হচ্ছে আমরা জানি ডমিনেন্ট জিন অলওয়েজ এক্সপ্রেস ইররেসপেক্টিভ অফ দি প্রেজেন্স অফ রিসেসিভ জিন। কাজে যেহেতু এটা ডমিনেন্ট জিন থেকে হয় বা ডমিনেন্ট জিন এফেক্টেড হলে এই ডিসঅর্ডারটা হবে, সো দ্য ট্রেট অফ দ্য ডিসঅর্ডার অ্যাজ ইট ইজ এ রেজাল্ট অফ ডমিনেন্ট জিন mutation, so it can be expressed even in the heterozygous stage. একটা থাকলে, এক পেয়ার অফ জিনের মধ্যে একটা ডিফেক্টিভ জিন থাকলেও সেটাই এক্সপ্রেস হবে ডিজিজ হিসেবে। বোথ সেক্স আর ইকুয়ালি অ্যাফেক্টেড। অটোজোম যেহেতু, তার মানে ছেলে এবং মেয়ে দুজনেরই রেশিও, অ্যাফেক্টেড হওয়ার রেশিও একই থাকবে। ছেলেরাও হতে পারে যেমন, মেয়েরাও হতে পারে। জেনেটিক রিস্ক, যে কি ধরনের রিস্ক থাকতে পারে সেটার একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে when one of the parent is affected, the risk of having an affected child is 50%. এখানে দেখো আমরা দেখিয়েছি প্যারেন্টস, the mom is unaffected, মমের যে জিনগুলো আসছে সে জিনটা সে নর্মাল। হ্যাঁ, এখানে আমরা মমের জিনকে স্মল ডি দিয়ে এক্সপ্রেস করেছি, আর প্যারেন্ট ফাদার যেটা, ফাদারের জিনটাকে আমরা এক্সপ্রেস করেছি একটা ক্যাপিটাল দিয়ে একটা স্মল ডি দিয়ে। এখন এই দুটো জিনের মধ্যে ফাদার থেকে যে জিনটা আসছে সেটার একটা জিন হচ্ছে এফেক্টেড জিন, আর একটা জিন হচ্ছে ইটস গুড জিন। সো ইফ উই কল ইট ইজ ব্যাড জিন, ইট ইজ গুড জিন। তাহলে দেখো মমের এগস এর মধ্যে আমরা দুটো যে জিন পাচ্ছি, এই তুমি জানো যে এগস আর হ্যাপ্লয়েড নাম্বার অফ দি ক্রোমোসোম। সো ডিপ্লয়েড সেল থেকে when we are getting haploid chromosome, so both of the gene derived from mom's body, D and D, they are good. One is good here and another one is bad here. এখন ফার্টিলাইজেশনের সময় তুমি পসিবল যে কম্বিনেশন হতে পারে কি, গুডের সাথে গুড, এই গুডের সাথেও গুড হতে পারে, অথবা গুডের সাথে ব্যাড, অথবা এই গুডের সাথে ব্যাড জিন হতে পারে। এই যে পসিবল কম্বিনেশন বা আউটকাম হলো, তাহলে একটা পার প্রেগনেন্সিতে এই আমাদের পসিবল 4টা আউটকাম হতে পারে। কোন 4টা আউটকাম হতে পারে? দুটো বাচ্চা হলো, এই দুটো দিস টু বেবিজ আর আনএফেক্টেড বিকজ মমের গুড জিন and daddyর গুড জিন, both of the gene are here good. মমের গুড জিন, ড্যাডির গুড জিন, both of the gene are here good. আর এখানে আমরা দেখতেছি আরো দুটো বাচ্চা, these two children will be affected here, কারণ
he is getting the good gene from mom but the bad gene from daddy, capital D. And এটা এখানেও তাই, গুড জিন ফ্রম মাম অ্যান্ড ব্যাড জিন ফ্রম দি ড্যাডি। তাহলে আমরা যেহেতু বলছি দিস ইজ আ ডমিনেন্ট জিন, সুতরাং এটা একটা ব্যাড জিন দেওয়ার পরও এই বাচ্চাটা এফেক্টেড হচ্ছে। তাহলে পার প্রেগনেন্সিতে যখন একজন প্যারেন্ট, when one of the parent is affected, the chance of affected children per pregnancy is 50%। এখানে চারটা পসিবল আউটকামের মধ্যে দুটো বাচ্চার এফেক্টেড হওয়ার চান্স থাকবে। সো 50% risk is there for the children to be affected if one of the parent is affected। এইখানে আমরা সেই পয়েন্টটা বলেছি, জেনেটিক রিস্ক এভাবেই ক্যালকুলেশন করা হয়ে থাকে। যখন তুমি জেনেটিক অ্যানালাইসিস করবে তখন তুমি বাবার অ্যানালাইসিস করবে, মার অ্যানালাইসিস করবে, এবং তুমি দেখবে যে ডিসঅর্ডারটা কি অটোসোমাল ডমিনেন্ট কিনা, তখন তুমি তোমার পসিবল আউটকামটা এভাবে হিসেব করে বের করে ফেলতে পারো। এটা যারা জেনেটিসিস্ট আছে তারা এই ক্যালকুলেশনটা আরো ভালো পারে এবং খুব সুন্দর করে এই ক্যালকুলেশনটা তারা করে এবং প্যারেন্টসদেরকে কাউন্সেলিং করে বুঝিয়ে দিতে পারে যে আপনার কনসিভ করার পর আপনার এই প্রেগনেন্সিতে আপনার চান্স হচ্ছে 50%, আপনার যে বেবি হতে পারে তার চান্স হচ্ছে 50% টু বি অ্যাফেক্টেড, 50% টু বি নর্মাল। নাও ইটস ইয়োর ডিসিশন whether you will take the baby or not। অটোসোমাল ডোমেনের আরেকটা ক্যারেক্টারিস্টিক বলছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। ইট ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, ইচ এফেক্টেড পারসন ইউজুয়ালি হ্যাজ অ্যান এফেক্টেড প্যারেন্ট। আমরা এই ছবিটাতেই যদি দেখতে চাই সেটা বলা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, মানে বাবার ছিল এবার বাচ্চার হয়েছে, আবার যদি এটা বাবার না হয়ে মা থাকতো তাহলে সেটা বাচ্চার হতো। তো তার মানে কি হচ্ছে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ভার্টিক্যালি ট্রান্সমিটেড হচ্ছে। সো দিস ইজ নোন এজ দি ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ ইনহেরিটেন্স, মানে এক জেনারেশনে ছিল আরেক জেনারেশনে আসছে। তুমি ইফ ইউ মিট দিস বেবি, ইফ ইউ ফাইন্ড দি ডিজিজ ইন দিস বেবি, ইউ ক্যান ইজিলি সে দ্যাট ইয়েস তো এই বেবিটার মা অথবা বাবার একজনের এই ডিজিজটা ছিল, এন্ড দ্যাট হ্যাজ বিন ভার্টিক্যালি ট্রান্সমিটেড। নেক্সট বলা হচ্ছে ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি। ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটিটা এটা হয় অনেক সময় দেখা যায় যে একটা ডিজিজ একটা ফ্যামিলিতে হয়তো সবার আছে বা ভাই বোনদের মধ্যে পাওয়া যাচ্ছে, বাট তার এক্সপ্রেশনটা এক একজনের এক এক রকমের হয়। যেমন একটা ডিজিজ আছে, এখানে আমরা এক্সাম্পল যেমন দিয়েছি পলিড্যাকটাইলি। পলিড্যাকটাইলি মানে হচ্ছে মোর দেন আমাদের নর্মাল ফিঙ্গারের 5টা আমাদের হাতের মধ্যে থাকে, পলিড্যাকটাইলি যদি হয়ে থাকে তাহলে আমাদের একটা এক্সট্রা ফিঙ্গার হয়। তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে যে মেনি পারসনস আর দেয়ার হু হ্যাজ এক্সট্রা ফিঙ্গার, 6টা আঙ্গুল থাকতে পারে, অনেকেরই দেখা যায় এখানে একটা 6টা আঙ্গুল থাকে। তাহলে পলিড্যাকটাইলি হচ্ছে ইটস এ কাইন্ড অফ অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। ধরা যাক একটা ফ্যামিলিতে পলিড্যাকটাইলি আছে এবং এখানে একাধিক ভাই বোন আছে, সো মোর দেন ওয়ান সিবলিং হ্যাজ দ্য পলিড্যাকটাইলি ডিজিজ নাও। কিন্তু তুমি দেখবে এক একজনের এক্সপ্রেশন এক এক রকম। কিরকম দেখো, ধরো এটা একজন পার্সন, এটা একজন পার্সন, বোথ অফ দেম বিলং টু সেম ফ্যামিলি। এই পার্সনের বেলায় 1 2 3 4 5 এর সাথে একটা ছোট্ট অ্যাপেন্ডেজ লাইক স্ট্রাকচার, ইটস নট আ কমপ্লিট ফিঙ্গার, শুধু মনে হচ্ছে এটার পাশে একটা ফিঙ্গারের মতো একটা স্ট্রাকচার হচ্ছে, এটা তার পলিড্যাকটাইলি। আবার এই পার্সনের দেখো একদম কমপ্লিট 1 2 3 4 5 6 6টা ফিঙ্গার এখানে আছে, একদম 6টা ফিঙ্গার তুমি কাউন্ট করতে পারছো এবং তোমাকে হঠাৎ করে তোমার দেখলে মনে হবে না যে এটা কোনো অ্যাবনর্মাল। এখানে যতটা চোখে অ্যাবনর্মাল থাকছে এটা মনেও হচ্ছে না, এটা মনে হচ্ছে হ্যাঁ নর্মাল ফিঙ্গার। তার মানে কি, তার এক্সট্রা ফিঙ্গারটা একেবারে কমপ্লিটলি গ্রোথ হয়েছে। তার মানে একই ডিজিজ আছে পলিড্যাকটাইলি, একই জেনেটিক ডিফেক্ট ইজ দেয়ার, সেম জেনেটিক ডিফেক্ট ইজ দেয়ার, বাট expression is different here. Some of them has small appendage like structure, some of them has a complete finger here. সুতরাং আমরা বলতে পারি অনেক সময় দেখা যায় অটোসোমাল ডমিনেন্ট ডিজিজে ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি থাকে। যেমন আমরা একটা ডিজিজের নাম আছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটাও অটোসোমাল ডমিনেন্ট যে ফর্মটা আছে তাতে অনেক সময় দেখা যায় একই ফ্যামিলিতে কোনো ভাই বোনের মধ্যে একজন ভাইয়ের হয়তো দেখা যাচ্ছে একটা কিডনির মধ্যে দেয়ার আর সাম স্মল সিস্ট দেয়ার অনলি, আর কোনো সিরিয়াস কোনো সমস্যা হচ্ছে না, কিছু সিস্টিক স্ট্রাকচার ওই কিডনির মধ্যে দেখা যাচ্ছে। আবার কোনো তারই একটা সিবলিং, তারই কোনো ভাই বা বোন, হি হ্যাজ বিন অর শি হ্যাজ বিন সাফারিং ফ্রম রেনাল ফেলিওর, কিডনি ফেলিওর হয়ে সে একেবারে মারা যাচ্ছে। তার মানে সেম ডিজিজ ইজ এক্সিস্টিং ইন বোথ দি সিবলিংস, one is having some of the cyst in the kidney and nothing else, but another one is suffering from renal failure. তার মানে একই ডিজিজের ভ্যারিয়েবল এক্সপ্রেশন হতে পারে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে রিডিউস পেনিট্রেন্স আর নন পেনিট্রেন্স। এই জিনিসগুলো অটোসোমাল ডমিনেন্টে কমন নয়, বাট দে মে বি প্রেজেন্ট। কেন এগুলো বলা হয় যে তুমি যখন জেনেটিক ডিজিজ একটা ডায়াগনোসিস করে ফেললা যেটা জেনেটিক ডিজিজ, এটা অটোসোমাল ডমিনেন্ট কিনা, তখন তোমার কাছে যদি শুধু মনেই থাকে যে না এই ক্যারেক্টারিস্টিক এর বাইরে ওটা হবে না, সেটা না, তোমাকে এক্সেপশনটাও মাথায় রাখতে হবে। এখানে রিডিউস পেনিট্রেন্স আর নন পেনিট্রেন্স বলে একটা কথা আছে, সেটা হতে পারে এখানে। যেমন বলা হচ্ছে
একটা যেটাকে বলা হয় যে পেনিট্রেন্স কথাটা আগে একটু আমরা বুঝিনি। পেনিট্রেন্স হচ্ছে a person who is carrying the defective gene and expressing the disease. অটোজোমাল ডমিনেন্ট সেটা পড়ছিলাম, অটোজোমাল ডমিনেন্টের ইনহেরিটেন্সের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক গুলো পড়ছিলাম, এবং সেই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা পড়ছিলাম ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ তো বাবারা? Yes, ma'am. Yes, ma'am. ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্সের ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটিতে বলেছি যে একটা ডিজিজ, when an autosomal dominant disease is present in the siblings, সেটা হতে পারে একজন সিবলিং এর বেলায় খুব মাইল্ড ফর্মে এটা থাকতে পারে, আরেকটা সিবলিং এর বেলায় এটা খুব সিভিয়ার ফর্মেও চলে যেতে পারে। তার মানে তাদের এক্সপ্রেশন ইজ ভ্যারিয়েবল। হ্যাঁ, দে আর শোয়িং স্ট্রাইকিং ভ্যারিয়েশন ফ্রম পার্সন টু পার্সন, যেটা বলা হয়ে থাকে। এবং সেম ফ্যামিলির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যারিয়েশনটা থাকে। আলাদা আলাদা ফ্যামিলিতে এক একটা, ধরো কারো হয়তো একটা পলিড্যাকটাইলি একটা ফ্যামিলিতে রান করছে, আবার আরেকটা অন্য কোনো ফ্যামিলিতে রান করছে। দুই ফ্যামিলির মধ্যে এক্সপ্রেশন তো ডিফারেন্স আছেই। ইভেন একই ফ্যামিলির ভাই বোনদের মধ্যেও এই ডিফারেন্সটা আমরা দেখতে পারি। সেক্ষেত্রে আমরা বলছিলাম পলিড্যাকটাইলির মধ্যে যেখানে বলা হচ্ছে একটা জায়গায় হয়তো একটা ফিঙ্গার লাইক অ্যাপেন্ডেজ দেখা যাচ্ছে, আরেকটা জায়গায় এসে একদম কমপ্লিট ফিঙ্গার তৈরি হয়ে গেছে, এরকম ভাবে হতে পারে। মানে নিউরোফাইব্রোমেটোসিস নামে এক ধরনের অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার আছে। এখানে কোনো কোনো সময় দেখা যায় যে এখানে সার্টেন স্পট থাকে, শুধুমাত্র কোনো হয়তো একটা ভাই বা একজন বোনের মধ্যে সার্টেন স্পটস আর প্রেজেন্ট ইন নিউরোফাইব্রোমেটোসিস। আবার তারই একটা কোনো সিবলিংস এর বেলা দেখা যায় হোল বডি টিউমার লাইক স্ট্রাকচারে ভরে গেছে, অনেক টিউমার হয়ে ভরে আছে। তো এই ধরনের অটোসোমাল ডমিনেন্ট গুলোর ভ্যারিয়েবল এক্সপ্রেশন থাকতে পারে ইভেন ইন দি সেম ফ্যামিলিতে, এটাই আমরা বলতে চাচ্ছি। আমাদের নেক্সট পয়েন্টটা ছিল রিডিউস পেনিট্রেন্স অর নন পেনিট্রেন্স। পেনিট্রেন্স কথাটার মানে হচ্ছে আই এম ক্যারিং দি ডিফেক্টিভ জিন, আই এম এক্সপ্রেসিং দি জিন। আমার একটা ডিফেক্টিভ জিন বা মিউটেটেড জিন আমার মধ্যে আছে, আমার সেই ডিজিজটা এক্সপ্রেস হচ্ছে, তাহলে হচ্ছে বলা হচ্ছে ইয়াস কমপ্লিট পেনিট্রেন্স হয়েছে। পেনিট্রেন্স, হ্যাঁ, জিন ঢুকে জিন মিউটেটেড হয়ে সেটা এখন এক্সপ্রেস করছে অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক অথবা অ্যাবনর্মাল কোনো ডিজিজ হিসেবে। যদি সেটা না হয়, যদি সেটা এমন হলো ইফ আই এম ক্যারিং দি ডিফেক্টিভ জিন বাট ইট ইজ নট প্রেজেন্টিং, এটা এক্সপ্রেশনই হচ্ছে না, তখন আমি সেটাকে বলবো নন পেনিট্রেন্স। অথবা আই এম ক্যারিং দি ডিফেক্টিভ জিন, কমপ্লিটলি এটার প্রেজেন্টেশন হচ্ছে না, কিছুটা হচ্ছে কিছুটা হচ্ছে না, সেটাকে আমরা বলবো রিডিউস পেনিট্রেন্স। তাহলে এই জিনিসগুলো আমরা অটোসোমাল ডমিনেন্টের ক্ষেত্রে কিছু কিছু এক্সেপশনাল কেসে দেখতে পারি। যেমন ধরো অটোসোমাল ডমিনেন্ট যে একটা ডিফেক্টিভ জিন হেটেরোজাইগাস স্টেটে আছে। হেটেরোজাইগাস স্টেটে মানে হচ্ছে দুটো জিনের মধ্যে একটা জিন ডিফেক্টিভ আরেকটা জিন ভালো, দুটোই খারাপ নয়। হ্যাঁ, একটা প্যারেন্টের থেকে এফেক্টেড হয়ে জিন হিসেবে এসছে, আরেকটা জিন হয়তো ভালো, তার মানে আমরা ধরে নিচ্ছি যে হেটেরোজাইগাস স্টেটে এই জিনটা আসে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে yes there is reduced penetrance or even sometimes non-penetrance. That means the person is carrying the defective gene but the person is not expressing the disease. এরকম যদি হয় তাহলে তুমি হয়তো কি পেতে পারো, দেখবে যে প্যারেন্টসদের মধ্যে পাওয়া যাচ্ছে একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, এক্সপেক্টেড ছিল তার সিবলিংদের মধ্যেও এটা পাওয়া যাওয়ার কথা, বাট কোনো না কোনো সময় দেখা যাচ্ছে যে সিবলিং এর মধ্যে ওই জিনটা আছে, জেনেটিক অ্যানালাইসিসে দ্য জিন ডিফেক্টিভ জিন ইজ প্রেজেন্ট ইন দি হেটেরোজাইগাস স্টেট, বাট তার অফস্প্রিং সেটা এক্সপ্রেস করছে না, পরের জেনারেশন। তার মানে এখানে রিডিউস পেনিট্রেশন হয়েছে অথবা নন পেনিট্রেন্স হয়েছে, ক্যারিং দি ডিফেক্টিভ জিন বাট নট এক্সপ্রেসিং দি ডিজিজ। তাহলে দেখা যাবে যে একটা জেনারেশনে ছিল, পরের জেনারেশনে দেখা যেতে পারে হয়তো ওই ডিজিজটা আর দেখা যাচ্ছে না, এটাকে বলা যায় কি স্কিপিং আ জেনারেশন। এটাও আমরা অনেক সময় অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারে দেখতে পারি। মানে এগুলো হচ্ছে তোমার ব্যতিক্রম, সাম এক্সেপশনস অফ দি অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। আমরা ফার্স্টে পড়েছি ইয়াস ইট ইজ ভার্টিক্যাল ট্রান্সমিশন, when one of the parent is affected definitely his or her son and daughters are equally affected, চান্স গুলো ইকুয়ালি এফেক্টেড হওয়ার চান্স বেশি থাকবে। কিন্তু আবার এই ধরনের হতেও পারে the daughter or the son who is carrying the affected gene but still not presenting the disease or presenting in a very mild form, যেটা বুঝাই যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা বলবো রিডিউস পেনিট্রেন্স and নন পেনিট্রেন্স। এবং এই যে ওই পরের জেনারেশনে এই ডিজিজটা অ্যাপিয়ার করলো না, the disease is not appearing in the next generation, this is known as a skipping generation.
এটা সাধারণত হয়ে থাকে যে হেটেরোজাইগাস স্টেটে থাকার পর ওই জিনের আশেপাশে যে সমস্ত আরো অন্য জিনগুলো থাকে তাদের একটা ইনফ্লুয়েন্স পড়ে, সেই ইনফ্লুয়েন্সের কারণে এরকম রিডিউস পেনিট্রেন্স অথবা নন পেনিট্রেন্স হতে পারে। হেটেরোজাইগাস স্টেটে when the defective gene is present, it may be influenced by the other genes present around it. That's why this kind of reduced penetrance or the non penetrance may be present. আচ্ছা, এটা একটা ক্যারেক্টারিস্টিক গেল। পরে লেখা আছে নেক্সট একটা ক্যারেক্টারিস্টিক, ইউজুয়ালি ইট শোজ ডিলেড অনসেট। অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার গুলো সাধারণত জন্মের সময় বা জন্ম 2-1 বছরের মধ্যে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি না। সাধারণত এই ডিজিজটা এক্সপ্রেস হতে হতে দেখা যায় একটু বড় হয়ে গেছে, হয়তো 18 বছর, 19 বছর, 16 বছর, 17 বছর এরকম বয়সে এই ডিজিজটা ফার্স্ট অ্যাপিয়ার করে, যদিও সে জন্ম থেকেই জেনেটিক্যালি এটাকে ক্যারি করছে। তার মানে আমরা বলতে পারি ইট ইজ এক্সপ্রেসড at a delayed age, একটু বড় হওয়ার পর এটাকে এক্সপ্রেস করতে দেখা যায়। ইট শোজ ডিলেড অনসেট। কিন্তু যখন আমরা অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স পড়বো তখন দেখবো যে এগুলো মোটামুটি খুব আর্লি অনসেট হয়ে যায়, খুব তাড়াতাড়ি অল্প বয়সে এটা এক্সপ্রেস হয়ে যায়। আচ্ছা, হাই নিউ মিউটেশন রেট বলা হয়ে থাকে, এটাও আরেকটা ক্যারেক্টারিস্টিক আমরা পেতে পারি ডমিনেন্ট ডিসঅর্ডারের মধ্যে। দেখা যাচ্ছে যে parents, both of the parents are okay, both of the parents are fine, they don't have any defective gene for autosomal disorder. হঠাৎ করে তাদের একটা ছেলে বা একজন মেয়ের মধ্যে একটা অটোজোমাল ডিসঅর্ডার অ্যাপিয়ার করলো, সাডেন অ্যাপিয়ারেন্স। এই যে সাডেন অ্যাপিয়ারেন্স ব্যাপারটা ঘটলো, অথচ বাবা মার হিস্ট্রি এই হিস্ট্রিটা নাই, কোনো ফ্যামিলি, there is no positive family history there, but suddenly a boy or a girl is found to have the autosomal disorder, তাহলে ধরে নিতে হবে যে এই পেশেন্টের বেলায় নিউ মিউটেশন হয়েছে, নতুন করে একটা মিউটেশন হয়েছে। মিউটেশন হওয়ার ফর এনি রিজন, সেটা যে কোনো কারণেই হোক, এই মিউটেশনটা তার পরে হয়েছে এবং পরে হওয়ার কারণে এটা সে শুধুমাত্র নিজেই নিয়ে এসছে, যদিও তার প্যারেন্টস থেকে সে ইনহেরিট করে নাই, তার নিজস্ব মিউটেশন, পার্সোনাল মিউটেশনের কারণে সেটা নিয়ে এসছে এবং সেই কারণে এই ডিজিজটা এক্সপ্রেস হচ্ছে। তোমরা যদি তোমাদের পরের একটা স্লাইড আছে যেখানে একটা অ্যাকন্ড্রোপ্লাসিয়া এফেক্টের একটা চাইল্ডকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের স্কেলেটাল ডিসঅর্ডার একটা হয়, ইটস কাইন্ড অফ ডমিনেন্ট ডিসঅর্ডার যেখানে আমাদের বোনস গুলো অনেক ছোট ছোট হয়ে থাকে এবং একটা বাচ্চা সাধারণত অনেক ডোয়ার্ফ হয়ে জন্মায়। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যদি তোমরা ছবি দেখতে পারো, আই এম ভেরি সরি আই ক্যানট শেয়ার দ্য স্ক্রিন হিয়ার অ্যাজ দ্য লেকচার ইজ নট ইনসাইড মাই মোবাইল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকন্ড্রোপ্লাসিয়া এফেক্টেড একটা বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে, গার্ল, লিটল গার্ল হু ইজ এফেক্টেড বাই অ্যাকন্ড্রোপ্লাসিয়া, শি ইজ আ ডোয়ার্ফ। আর তার মা কিন্তু নর্মাল, তার মাকে তার পাশে দেখা যাচ্ছে, তার হার্ট মাদার ইজ কমপ্লিটলি নর্মাল। তার মানে এখানে বলতে পারছি যে সে যে মা থেকে প্যাটার্নালি অর ম্যাটারনালি ইনহেরিট করেছে, নট দ্যাট, নিউ মিউটেশন হ্যাজ ডান in her genes and as a result she has been suffering from achondroplasia. তাহলে এটাও একটা আমরা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের মধ্যে পেতে পারি নরমালি। আচ্ছা, এখন যেটা হচ্ছে পরের স্লাইডে আমরা যদি যাই, it only manifests in homozygous states. সরি, এটা গেল আমরা এই পর্যন্ত আমরা বলে দিলাম যে আমাদের অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স হয়ে গেছে। তাহলে অটোজোমাল ডমিনেন্ট আমরা বুঝতে পেরেছি কি, বা আমাদের কোনো জায়গায় আবার কোনো রিপিট করার দরকার আছে কি? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি যে আমাদের পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তোমরা নেক্সট স্লাইডে যাও, সেই জায়গাটা আমরা যদি দেখি, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের মধ্যে আছে ইট only manifests in homozygous states and heterozygous will behave as carriers and will not show any clinical features. তোমরা নিজেরাই জানো যে রিসেসিভ জিনগুলো শুধুমাত্র হোমোজাইগাস স্টেটে যদি থাকে তাহলে সেটা এক্সপ্রেস হবে। তার মানে কি, তোমার ডিফেক্টিভ জিন যদি তুমি দুটো জিনই ডিফেক্টিভ হয়, একটা ডিফেক্টিভ জিন বাবার কাছ থেকে পেয়েছো, একটা ডিফেক্টিভ জিন মার কাছ থেকে পেয়েছো, দুটোই খারাপ জিন যখন একটা বাচ্চা পেয়ে গেল, তার মানে রিসেসিভ জিনগুলো হোমোজাইগাস স্টেটে যখন হলো তখন এই ডিজিজটা অ্যাপিয়ার করবে। আর যদি একটা জিন ভালো থাকে আরেকটা জিন খারাপ থাকে, তোমরা জানো যে ইট ইজ আ রিসেসিভ জিন, তার মানে রিসেসিভ জিন একটা দিয়ে কখনো এক্সপ্রেস করতে পারে না, এটাকে সবসময় রিসেসিভ জিনকে আমাদের হোমোজাইগাস স্টেটে এক্সপ্রেস করতে হবে। তাহলে যখন সে এক্সপ্রেস করছে না, একটা মাত্র জিন ডিফেক্টিভ থেকে যাচ্ছে, সেই স্টেটটাকে আমরা বলবো ক্যারিয়ার স্টেট। তার মানে she or he is carrying the defective gene in heterozygous state and that's why it is not expressed and this condition is known as carrier state. এটাও যেহেতু অটোজোমাল ডিসঅর্ডার, সুতরাং both sexes are equally affected. তারপর আমরা নেক্সট স্লাইডে যাই।
এখানে আমাদেরকে জেনেটিক রিস্কের সম্পর্কে বলা হচ্ছে when both parents are carrier then 1:4 children are affected and 2:4 children are carriers. আমরা যদি এটার জন্য পরে একটা ছবি আছে যেখানে ব্লু এবং অ্যাশের কম্বিনেশনে আমরা একটা ছবি দিয়ে এখানে এক্সপ্রেস করেছি। এখানে আমরা দেখিয়েছি যে দুজনই ক্যারিয়ার, ফাদার ইজ অলসো ক্যারিয়ার, মাদার ইজ অলসো ক্যারিয়ার। মাদার তার মানে কি মাদারের একটা জিন ডিফেক্টিভ আরেকটা জিন ভালো, ফাদারের একটা জিন ডিফেক্টিভ একটা জিন ভালো। ব্লুটা যদি আমরা ডিফেক্টিভ ধরে নিচ্ছি এবং অ্যাশটাকে আমরা ধরে নিচ্ছি গুড জিন, তাহলে ব্লু জিন এবং গুড জিন এবং এই দুটো জিন এখন আমরা যদি পসিবল কম্বিনেশন পাই, মা এবং বাবার একটা একটা করে জিন নিয়ে পসিবল কম্বিনেশন বা পসিবল আউটকাম ইন ওয়ান সিঙ্গল প্রেগনেন্সি, একটা পরের প্রেগনেন্সিতে একটা সিঙ্গল প্রেগনেন্সিতে যে চারটা আউটকামের যে কোনো একটা হতে পারে। কি কি সেটা হতে পারে? ফার্স্ট যে বাচ্চাটা আছে দ্য বয় হু ইজ ক্যারিং বোথ দি ডিফেক্টিভ জিন ফ্রম ফাদার এন্ড মাদার, সে হচ্ছে এফেক্টেড হয়ে যাবে। তার মা এবং বাবার ডিজিজ থাকবে না, তার মা the parents will be act as carrier state, they will not express the disease, but as the child is unfortunate enough to receive both the bad gene from his father and mother, so that's why it first child is affected child, প্রথম বাচ্চাটা affected child হবে। সেকেন্ড বাচ্চাটা একটা মানে পসিবল কম্বিনেশন, তুমি যদি নিজেও ক্যালকুলেশন করে করে দেখো তুমি নিজেও বের করতে পারবা। সেকেন্ড বাচ্চাটা একটা জিন ভালো একটা জিন খারাপ, one is good gene, one is bad gene, so the second daughter she will be a carrier here just like her parents. Third এর বেলায় the boy who is also receiving a good gene and a bad gene, and that's why the boy is also a carrier here. And the fourth one, the girl, she is receiving both the good gene from father, good gene from mother, that's why it is unaffected child, healthy child. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পসিবল যে আউটকামটা ছিল চারের মধ্যে যদি চারটা পসিবল আউটকাম হতে পারে, একটা বাচ্চা এফেক্টেড হবে, দুটো বাচ্চা ক্যারিয়ার হবে, একটা বাচ্চা আনএফেক্টেড থেকে যাবে। এই জায়গাটাই আমরা আগের স্লাইডে যদি আবার একটু আসো, সেখানে জেনেটিক রিস্ককে আমরা যখন ডিসক্রাইব করছি when both parents are carrier then 1:4 children are affected, আমরা যেটা দেখিয়েছি ফার্স্ট বাচ্চাটা এফেক্টেড ছিল and 2:4 children are carriers, পরে দুটো মাঝখানে দুটো বেবি তারা ক্যারিয়ার্স ছিল এবং লাস্টের বাচ্চাটা আনএফেক্টেড ছিল। এইভাবে আমরা জেনেটিক একটা রেশিও বের করতে পারি যে হ্যাঁ both parents are carrier state, both parents are having autosomal recessive disorders but they are in carrier state, তাহলে তাদের প্রেগন্যান্সি প্ল্যানিং যদি থাকে, তুমি তোমার কাছে যদি সাজেশন নেয় তখন তুমি বলবে ইয়েস তোমার পসিবল আউটকাম হচ্ছে এটা, তোমার 25% কেসেসে হতে পারে বা 1/4 কেসে হতে পারে যে তোমার বাচ্চাটা এফেক্টেড হয়ে যাবে, 2/4 কেসে তোমার বাচ্চাটা তোমাদের মতোই থাকবে, দে উইল বি ক্যারিয়ার লাইক ইউ, এন্ড 1/4 কেসে বাচ্চাটা আনএফেক্টেড থাকবে, নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। এই হচ্ছে তোমার তাদের প্রতি কাউন্সেলিং থাকবে। আচ্ছা, এটা গেল একটা। পরের পয়েন্ট আমরা দেখি অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্সের জেনেটিক রিস্কের পরের পয়েন্ট আমরা দেখব। ছবিটার আগে যে স্লাইডটা ছিল হরাইজন্টাল ট্রান্সমিশন, বলা হচ্ছে the trait appears in one generation and the siblings are affected whereas the parents are normal. কি ব্যাপারটা এক্সপ্লেনেশন আমরা আবার ছবিটাতে যাবো, পরের স্লাইডের ছবিটাতে যেখানে আমরা বাবা এবং মাকে আমরা ক্যারিয়ার ধরেছি। এখন দেখো এই জায়গাটার মধ্যে আমরা বলতে পারি যে অনেক সময় এটাকে হরাইজন্টাল ট্রান্সমিশন বলে। হরাইজন্টাল ট্রান্সমিশন কেন বলে? দেখো এখানে ধরো ফার্স্ট যে বাচ্চাটা ছিল এফেক্টেড বাচ্চা, চাইল্ড, তুমি যখন এই বাচ্চাটাকে দেখলে যে তুমি এই বাচ্চাটার ডিজিজ বাচ্চা, তুমি যখন হিস্ট্রি নিতে গেলে তখন তার প্যারেন্টস তোমাকে বলবে না উই ডোন্ট হ্যাভ এনি ডিজিজ লাইক দিস চাইল্ড, আমাদের কারো কোনো এই ডিজিজ নাই। তারা কেরিয়ার স্টেটে আছে, সো দে ডোন্ট নো whether the disease has whether they have the defective gene or not, তারা জানে না যে তাদের ক্যারিয়ার স্টেটে, তারা বলেছে না আমার কোনো এই ডিজিজটা নাই, তাদের মধ্যে ওই ডিজিজটা এক্সপ্রেসড হয় নাই। তারপরে তুমি দেখলে এই বাচ্চাটা এখানে এফেক্টেড হয়েছে, তার মানে তার আগের জেনারেশনে দিস ডিজিজ ইজ নট প্রেজেন্ট হিয়ার। এটা ধরো ফার্স্ট প্রেগন্যান্সিতে একটা এফেক্টেড চাইল্ড পাওয়া গেল, এবার সেকেন্ড টাইম যখন আবার মা কনসিভ করছে, সেকেন্ড টাইমেও এই পসিবল চারটা আউটকাম হতে পারে, সেখানে হয়তো দেখা গেল একটা ক্যারিয়ার বাচ্চা হলো। থার্ড প্রেগন্যান্সিতে গিয়ে আবার দেখা গেল পসিবল চারটা আউটকাম, আরেকটা এফেক্টেড বাচ্চা পাওয়া গেল। তার মানে তুমি দেখছো এই যে ভাই বোনের জেনারেশন, এই সেকেন্ড জেনারেশনের মধ্যে অ্যামাং দিস সিবলিংস ইউ আর গেটিং 2 এফেক্টেড চাইল্ড, হয়তো 3টা প্রেগন্যান্সি থেকে তুমি হয়তো 2টা এফেক্টেড চাইল্ড পেয়ে গেলে, পসিবল আউটকাম যে তুমি হিসেব করে দেখো, তখন তুমি দেখতে পাচ্ছ তার মানে একটা জেনারেশনের মধ্যে ইউ আর গেটিং এফেক্টেড, তার মানে সিবলিংস এর মধ্যে ইউ আর গেটিং দ্য এফেক্টেড সিবলিংস বাট দ্য প্যারেন্টস আর নট এফেক্টেড। সেজন্য এটাকে আমরা বলবো হরাইজন্টাল ট্রান্সমিশন।
আগের বারে আমরা দেখেছি বাচ্চাটা এফেক্টেড হয়েছে, হিস্ট্রি নিয়ে দেখেছি হ্যাঁ বাবা বা মা কেউ একজন এফেক্টেড ছিল, যেটা অটোসোমাল ডমিনেন্টে। সো উই আর কলিং দেম ভার্টিক্যাল ট্রান্সমিশন, সোজাসুজি এসছে বাবা থেকে মা বা মা থেকে বাচ্চা। এখানে আমরা দেখতেছি বাবা ও বাচ্চা মা দুজনই ঠিক আছেন, তাদের কোনো ডিজিজ এক্সপ্রেসড হয় নাই, হয়তো ক্যারিয়ার স্টেটে, বাট আমরা দেখছি যে এই মহিলার 4-5টা বাচ্চার মধ্যে হয়তো তুমি দুটো এফেক্টেড চাইল্ড পাচ্ছ। সো তার মানে দ্য ডিজিজ ইজ রানিং ইন ওয়ান জেনারেশন অ্যামাং দি চিলড্রেন, একটা জেনারেশনের মধ্যে রান করছে এবং সেখানে তুমি দেখছো। তো এই জন্য থেকে আমরা বলবো হরাইজন্টাল ট্রান্সমিশন। আচ্ছা, তারপরে আমরা পরের স্লাইডে চলে যায়, আরেকটা ছবি দেওয়া আছে, সেখানে আমরা বলছি যে আমাদের অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্স এর মধ্যে এখানে আমরা দেখছি মাদার ইজ দি জেনেটিক ক্যারিয়ার বাট ফাদার ইজ ওকে নাও। এইরকম একটা স্টেট, আগের স্টেটে আমরা দুজন প্যারেন্টস কে দেখেছি, দুজন প্যারেন্টস এর ক্যারিয়ার ছিল, সেখানে আমাদের পসিবল আউটকাম ছিল 1:4 এফেক্টেড, 2:4 ক্যারিয়ার এন্ড 1:4 আনএফেক্টেড। এবার যদি এরকম হলো, এবার মা হচ্ছে ডিজিজটাকে এক্সপ্রেস করছে, মাও এটা হোমোজাইগাস স্টেটে আছে কিন্তু বাবা নর্মাল, এক্ষেত্রে আমরা পসিবল যে জিনগুলো পাচ্ছি সেই জিনগুলোকে নিয়ে আমরা এখন যদি পসিবল আউটকাম গুলো পাই, তাহলে আমরা দেখব যে পার প্রেগনেন্সিতে 2 children will be non-affected or 2 children will be non-carrier, they are good, তাদের কোনো সমস্যাই নাই, কারণ তারা বাবার কাছ থেকে দুটোই ভালো জিন পেয়েছে এবং মায়ের কাছ থেকেও ভালো জিনটাই নিয়েছে। সো 2 children এর চান্স থাকবে কোনোভাবেই এই ডিজিজটা না নেওয়ার, বা they will be unaffected, but the remaining 2 when they are receiving the bad disease gene from the mother, they will be, but the good gene from the father, they will be genetic carriers. তাহলে একজন affected parents আরেকজন unaffected parent, এদের possible outcome per pregnancy তে আমরা দেখছি 50% will be unaffected children and 50% will be carrier children. এই জায়গাগুলোতে তোমার পসিবল আউটকাম গুলো তোমাকে নিজে ক্যালকুলেট করে বের করা শিখতে হবে। অনেক সময় তোমাকে কন্ডিশন দিয়ে দেওয়া হতে পারে, একজন কাপলের অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্স আছে, মা ক্যারিয়ার বাবাও ক্যারিয়ার, এখন হোয়াট উইল বি দি পসিবল আউটকাম, তখন তুমি নিজে নিজেই এই জিনিসগুলো দেখবে যে দুজনেরই ক্যারিয়ার, তার মানে 1 গুড জিন 1 ব্যাড জিন, 1 গুড জিন 1 ব্যাড জিন, পসিবল আউটকাম কি কি হতে পারে, তার মধ্যে থেকে তুমি হিসেব করবে রেশিওটা বা পার্সেন্টেজটা, এইভাবেই তোমাকে ক্যালকুলেশন গুলো করতে হবে। আচ্ছা, আমরা নেক্সট ক্যারেক্টারিস্টিকে যাই, অটোসোমাল রিসেসিভের পরের স্লাইডে যাই, সেখানে লেখা আছে আর্লি এজ অফ অনসেট ইন মোস্ট কেসেস। আমরা বলেছি যে অটোসোমাল ডমিনেন্টের বেলায় লেট অনসেট, সাধারণত একটু বড় হওয়ার পর বাচ্চাদেরকে এই ডিজিজটা এক্সপ্রেস হতে দেখা যায়, বাট ইন কেস অফ অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার্স ইউজুয়ালি ইট অ্যাপিয়ার্স এট দি আর্লি এজ অফ দি চিলড্রেন। আর এখানে বলা হচ্ছে ইনক্রিজ রিস্ক অফ ডিজিজ অ্যামংস দি অফস্প্রিং অন কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজেস। কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজেস মিন্স কাজিন ম্যারেজ। সাধারণত এই ধরনের রিসেসিভ ডিসঅর্ডার গুলো হয়তো যদি ফ্যামিলিতে রান করতে থাকে, তখন দেখা যাচ্ছে কাজিন ম্যারেজের বেলায় দেখা যায় বাবা এবং মা দুজন কাজিন, দুজনই হয়তো ওই পার্টিকুলার ডিজিজের ক্যারিয়ার স্টেটে ছিল, কোনো প্রবলেম ছিল না, দে ডোন্ট নো দ্যাট দে আর দি ক্যারিয়ার অফ অটোসোমাল ডিসঅর্ডার, রিসেসিভ ডিসঅর্ডার। তখন তাদের চিলড্রেনের বেলায় দেখা যাচ্ছে যে ব্যাড জিনস আর কামিং ফ্রম বোথ দি প্যারেন্টস এন্ড দ্য চিলড্রেন উইল বি এফেক্টেড। সেজন্য সায়েন্টিফিক্যালি বা যদি অ্যাজ আ ডক্টর বা অ্যাজ এ ফিজিশিয়ান তোমার সাজেশন থাকবে যে কাজিন ম্যারেজ যেন না হয়, বিশেষ করে দোজ families where autosomal recessive traits are present there, সেখানে চান্স থাকবে বাচ্চা এফেক্টেড হওয়ার বেশি। এক্সকিউজ মি। এরপরে আমরা চলে আসতেছি এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার্স, এবং এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার্স ভেরি রেয়ার, কয়েকটা ডিজিজের নাম দেওয়া হয়েছে যে ডিজিজ গুলো এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার হিসেবে আসে, যেমন ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস, কনজেনিটাল জেনারেলাইজড হাইপারট্রাইকোসিস, একেবারে সমস্ত বডি হেয়ারে ভরে যায়, অনেকটা দেখতে অনেক মানে অ্যানিমাল লাইক স্ট্রাকচার হয়ে যায় কনজেনিটাল জেনারেল হাইপারট্রাইকোসিসে। তারপরে ইনকন্টিনেন্টিয়া পিগমেন্টি, এটাও একটা ডিজিজ, এগুলো হচ্ছে খুব রেয়ার ডিজিজ, এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার অল্প কয়েকটা হাতে গোনা আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি, ইট ক্যান অ্যাফেক্ট বোথ সেক্স এন্ড ক্যান বি ট্রান্সমিটেড বাই বোথ সেক্স। তার মানে এটা যদিও এক্স লিঙ্কড বাট বোথ সেক্স কি এফেক্ট করতে পারবে এবং বোথ সেক্স দিয়ে ট্রান্সমিটেড হতে পারে, কারণ হচ্ছে এক্স ক্রোমোজোমটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেরই আছে, ছেলের বেলায় এক্স ওয়াই হিসেবে আছে, মেয়ের বেলায় এক্স এক্স, তার মানে মেয়েদের দুটো আছে ছেলেদের একটা আছে, বাট এক্স ইজ প্রেজেন্ট ইন বোথ সেক্সেস।
Y is present only in case of male. So X-linked dominant inheritance, it can affect both the male and female, and it can be transmitted both by either father or mother. যে কোনো দিয়েই transmitted হতে পারে। এখানে লাস্টের 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে all the daughters of the affected males are affected but none of their sons। তার মানে হচ্ছে একজন বাবার এফেক্টেড হলে তার সমস্ত ডটার্স গুলি এফেক্টেড হবে বাট নো সান উইল বি এফেক্টেড বিকজ দেয়ার ইজ নো মেল টু মেল ট্রান্সমিশন। কারণ কি মেল টু মেল ট্রান্সমিশন হয় না। আমরা পরের স্লাইডে চলে যাই, তুমি যদি দেখো একটা ছবিতে দেখা যাচ্ছে যেখানে একটা এফেক্টেড ফাদার আর একটা হেলদি মাদার, both parents are present here. So এখানে আমরা দেখতে পাচ্ছি যে possible outcome যদি হয় একটা প্রেগন্যান্সিতে, two daughters, all the daughters will be affected but none of the son will be affected here, both the sons are healthy. তার কারণ হচ্ছে father always transmit Y chromosome to their sons। এখন এই ডিজিজটাই হচ্ছে এক্স ক্রোমোজোমাল ডিজিজ। সো ওয়াই ক্রোমোজোম বাবা থেকে আসছে, তার মানে ছেলেরা বাবার কাছ থেকে ব্যাড জিনটা পাচ্ছেই না। আর যে মেয়েগুলো পাচ্ছে, ইউ নো দ্যাট ফাদার অলওয়েজ ট্রান্সমিট এক্স ক্রোমোজোম টু হার ডটার্স, তাহলে এক্স ক্রোমোজোম যেই ডটার্স যা পাচ্ছে সেটা হচ্ছে একটা ডিফেক্টিভ এক্স ক্রোমোজোম বা ডিফেক্টিভ জিনটা পাচ্ছে বাবার কাছ থেকে। এবং অ্যাজ ইট ইজ আ ডমিনেন্ট ডিসঅর্ডার, তাহলে মায়ের কাছ থেকে সে ভালো আরেকটা এক্স ক্রোমোজোম পেলেও being dominant it will be expressed, that's why they will be affected। সেজন্য আমরা বলছি X-linked disorder it is a rare disorder। যদি if father is affected but mother is okay, then the 50% of all the daughters of that father will be affected but none of his son will be affected। সানরা Y ক্রোমোজোম রিসিভ করে, সো দে উইল নট গেট এফেক্টেড। আর ডটার্স যারা তারা এক্স ক্রোমোজোম রিসিভ করবে বাবার কাছ থেকে। সুতরাং আর ডমিনেন্ট ডিসঅর্ডার, সো একটা এক্স ক্রোমোজোম এখানে ডিফেক্টিভ থাকলেও মায়ের ওই ভালো জিন আসুক বা আসলেও সেটা দিয়ে সেটা কম্পেনসেটেড হচ্ছে না, সো অল দি গার্লস উইল বি এফেক্টেড হিয়ার। দিস ইজ দি X-linked dominant disorder inheritance। আবার নেক্সট ছবিতে যাও, এই জায়গাটা এখানে দেখাচ্ছে যে X-linked dominant disorder যখন মা এফেক্টেড হচ্ছে, when mother is affected and father is okay, what is happening there? মাদার যখন এফেক্টেড হচ্ছে, তুমি জানো যে one woman always transmit X chromosome, সেটা either girl or boy, মা কাছ থেকে সবসময় X chromosome আসবে। তাহলে মার বেলায় আমরা যখন দেখতে পাচ্ছি তখন chances of one daughter and one son they may be affected, or one daughter and one son they will remain unaffected। তার মানে 50% of the daughters will be affected and 50% of the son will be affected। অর্থাৎ মায়ের কাছ থেকে ছেলেটা এফেক্টেড হতে পারে, কিন্তু there is no male to male transmission। সো এখানে মা পার্শিয়ালিটি করে না, মা ডিজিজ দিলে ছেলে এবং মেয়ে দুজনকেই ডিজিজ দিয়ে দিচ্ছে। আর বাবা পার্শিয়ালিটি করছে, বাবা ডিজিজ থাকলে সে কিন্তু ছেলেদেরকে ডিজিজটা দিচ্ছে না, কারণ Y ক্রোমোজোমটা বাবার কাছ থেকে যাচ্ছে। So এটা হচ্ছে X-linked dominant disorder inheritance, যে যদি if the mother is affected then 50% daughters will be affected and 50% sons will be affected, আর remaining 50% sons and daughters they will be normal or okay or healthy। এরপরে আমরা আসি X-linked recessive inheritance এ। এখানে আমরা দেখি যে কি কি পয়েন্টস গুলো লেখা আছে। affected cases are usually males carrying the gene and homozygous females। X-linked বলা হচ্ছে এফেক্টেড কেসের মধ্যে মেল গুলো এফেক্টেড হবে, কারণ হচ্ছে মেলদের একটাই এক্স ক্রোমোজোম থাকে। সুতরাং একটা এক্স ক্রোমোজোম যদি এফেক্টেড হয় রিসেসিভ ডিসঅর্ডার, আরেকটা তো ওয়াই ক্রোমোজোম, তাকে সাপোর্ট দেওয়ার মতো কিছু থাকে না। সুতরাং মেলস গুলো X-linked রিসেসিভ ডিসঅর্ডারে এফেক্টেড হবে। আর ফিমেলস এর বেলায় একটা X-linked একটা যদি ডিফেক্টিভ এক্স থাকে, আরেকটা এক্স তাকে কম্পেনসেট করতে পারবে। সো ইউজুয়ালি ফিমেলস আর নট এফেক্টেড বাই X-linked রিসেসিভ ডিসঅর্ডার। যদি এফেক্টেড হয় খুব রেয়ারলি, তাহলে ধরে নিতে হবে সে হোমোজাইগাস স্টেটে আছে, তার মানে তার দুটো জিনই ডিফেক্টিভ অবস্থায় আছে। Females are usually the carriers due to the presence of the other normal X chromosome। তার মানে আমরা ধরে নিচ্ছি যে ফিমেল গুলো সাধারণত ক্যারিয়ার হিসেবে থাকবে ডিউ টু আদার নর্মাল এক্স ক্রোমোজোমের জন্য। Half of the sons of the carrier mothers are affected and half the daughters are carriers। ঠিক একইভাবে তোমরা যদি ছবিগুলো দেখো, পরের বিয়েতে ছবি যেটা আছে সেটার মধ্যে আমরা দেখি যে মা ক্যারিয়ার, বাবা যদি আনএফেক্টেড থেকে থাকে, তাহলে আমরা যদি পসিবল কম্বিনেশন করে থাকি তাহলে আমরা দেখব যে
one son will be affected, one daughter will be carrier state, and one son and one daughter will be unaffected. প্রথম দুইটা বাচ্চা যেটা son and daughter, they will remain unaffected, but একজন daughter carrier হয়ে যাবে আর আরেকটা son affected হয়ে যাবে। এই হচ্ছে X-linked recessive inheritance এর if the mother is carrier state, if the father is unaffected state। এই গেল মোটামুটি আমাদের X-linked disorders। আরেকটা শুধু টপিক আছে, সেটা হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল ইনহেরিটেন্স, লাস্ট স্লাইড। এটার মানে হচ্ছে যখন জিন আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইন্টারঅ্যাকশন করবে, মাল্টিপল ফ্যাক্টর ইজ রেসপন্সিবল, নট অনলি জিন প্লাস এনভায়রনমেন্ট। সেই কারণে যখন ডিসঅর্ডার্স গুলো হবে, ইট উইল বি নোন অ্যাজ মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার্স অর ইনহেরিটেন্স। যেমন এটা ইনহেরিটেন্স হচ্ছে যখন আমি ধরে নিচ্ছি স্কিন কালার, তুমি দেখবে দ্য প্যারেন্টস আর ফেয়ার, বাবাও ফর্সা মাও ফর্সা, বাট দ্য চাইল্ড ইজ নট দ্যাট মাচ ফেয়ার, হি অর শি ইজ ব্ল্যাক। তখন তোমার মনে হবে এটা কি করে হলো? দেখা যাবে যে হ্যাঁ, সেই বাচ্চাটি বা সেই চিলড্রেন, ও অলওয়েজ সারাদিন, ও একটা অ্যাথলেট, সে সারাদিন হচ্ছে খেলে, রোদের মধ্যে থাকে। তার মানে কি? তার এনভায়রনমেন্টাল এক্সপোজার অফ সানলাইট মেক্স হিম অর হার ব্ল্যাক। তখন তোমার জিন শুধুমাত্র রেসপন্সিবল হবে না, জিনের সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হয়ে তার স্কিন কালার, তার হাইট, এগুলোকে ডিটারমাইন করছে। আর সঙ্গে কিছু ডিজিজ এরকম ব্যাপার হতে পারে, মাল্টিফ্যাক্টরিয়াল ইনহেরিটেন্স, জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল ডিসঅর্ডার লাইক হাইপারটেনশন, সিজোফ্রেনিয়া, অ্যালজিমার ডিজিজ, ক্লেফট প্যালেট, নিউরাল টিউব ডিফেক্ট, এগুলো হতে পারে ডিজিজ হিসেবেও মাল্টিফ্যাক্টোরিয়ালের আন্ডারে পড়বে। তাহলে তোমাকে আসলে লিস্ট গুলো একটু মনে রাখতে হবে, which are autosomal dominant, which are autosomal recessive, which are multifactorial, which are X-linked disorder, এগুলো একটু লিস্টটা মাথায় রাখতে হবে। অটোজোমাল ডমিনেন্ট আর রিসেসিভটাই মেইনলি একটু আসলে পরীক্ষা আসতে পারে, বাকিগুলো সাধারণত X-linked থেকে আসে না। জাস্ট তোমার পার্সোনাল ইন্টারেস্টের জন্য তুমি জানলা, তোমার একটা আইডিয়া থাকলো কি হতে পারে। আচ্ছা, আমি জানি না তোমরা আজকে কেমন ফলো করতে পেরেছো, বাট আই হোপ কিছুটা হলেও অন্তত আমরা শেষ করতে পেরেছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ মে আস্ক। এটা একটু বড় লেকচার, একটু পড়তে হবে, অনেকগুলো ইনফরমেশন আছে। একটু লেকচারটা পড়ো, পড়ে যদি কোনো জায়গায় বোঝার সমস্যা থাকে তাহলে হয়তো জিজ্ঞেস করতে পারো নেক্সট কোনো ক্লাসে আমার লেকচার, অথবা তোমার ব্যাচ টিচারের সাথে ডিসকাস করতে পারো যে আমি এই জায়গাটা বুঝি নাই, আমাকে একটু এক্সপ্লেইন করেন, তাহলে হতে পারে। আর এখন যদি কিছু বলার থাকলে বলতে পারো, আদারওয়াইজ উই উইল লিভ। বুঝেছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে কোঅপারেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সট্রিম কোঅপারেশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Thank you, ma'am. ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম।